সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের পরিবেশ রসায়নের অধ্যায় আলোচনা চলতেছে। এই অধ্যায়ের গ্যাসের সূত্রসমূহের মধ্যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং তাদেরকে নিয়ে যে সংযোগ বা কম্বাইন্ড ল, অতঃপর অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র পরে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ এবং আর এর মান বিভিন্ন এককে, এই সমস্ত তোমাদের আলোচনা করা হয়েছে। তারপরে আলোচনা করা হয়েছে একটা গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হচ্ছে গ্যাস মিশ্রণের সূত্র, যেটাকে বলা হয় ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টনস পার্শিয়াল প্রেসার, ল অফ ডাল্টনস পার্শিয়াল প্রেসার। আজকে ডাল্টনের পার্শিয়াল প্রেসারে ছিল গ্যাসগুলো মিশ্রিত হওয়ার পর যে চাপটা সৃষ্টি হবে, ওগুলো ওই গ্যাসের প্রত্যেকটি উপাদানের আংশিক চাপগুলোকে যোগ করলে ওই গ্যাস মিশ্রণটার মোট চাপ পাওয়া যাবে। ডাল্টনস এই সূত্রটি আবিষ্কার করে তার নাম অনুসারে ডাল্টনসের আংশিক চাপ সূত্র হিসাবে অভিহিত, এবং সেটা স্থির তাপমাত্রায়, অতঃপর সেটা এর সঙ্গে মোল ভগ্নাংশ, মোল সংখ্যা ইত্যাদি এবং ডাল্টনের সূত্রের সাহায্যে কীভাবে আংশিক চাপ নির্ণয় করা যায় সেটাও আলোচনা করা হয়েছে। আজকে যে বিষয়টা আলোচনা করা হবে সেটা যদি আমরা এভাবে লক্ষ্য করি যে আমরা যদি দেখাই একটা আবদ্ধ ঘরে, আমরা যদি নিজেরাই প্রশ্ন করি, এখানে একটা সুগন্ধি বস্তু রেখে দিলাম, কিছুক্ষণ পরে সম্পূর্ণ ঘরটাতে এই সুগন্ধিটা ছড়িয়ে যাবে, এটা কেন? আবার একটা পাত্রের মধ্যে যদি আমরা একটা রং রাখি, মনে করো এখানে তুঁতের রং রাখলাম, তুঁতে নীল বর্ণ, তাহলে কিছুক্ষণ পরে যাবে এই পাত্রের পানিতে এই সম্পূর্ণ রংটা ছড়িয়ে গেছে আপনা আপনি, অর্থাৎ পানিটা নাড়াচাড়া করা হয়নি, আপনা থেকে সম্পূর্ণ পানির মধ্যে নীল রংটা ছড়াই গেছে। এটা যেরকম সুগন্ধিটা ছড়াই গেছে, এটা রংটা ছড়াই গেছে। আবার যদি এইরকম করা হয় আর একটা পাত্রের মধ্যে, আমরা যদি সংযোগ নল দিয়ে এখানে চাপ সৃষ্টি করি, তাহলে এই সূক্ষ্ম ছিদ্র দিয়ে এই তরল হোক বা গ্যাস হোক, ওই পাত্রের মধ্যে একটা সূক্ষ্ম ছিদ্র দিয়ে যাওয়ার চেষ্টা করে বা যাবে। এই যে ঘটনাগুলো আমরা দেখতেছি, তরলের ক্ষেত্রেও দেখলাম, গ্যাসের ক্ষেত্রে দেখলাম, এবং বিজ্ঞানীরা বলছে কঠিন পদার্থের মধ্যেও। তোমরা নবম এবং দশম শ্রেণীতে একটা জিনিস পড়ে আসছো, সেটা হচ্ছে যে একটা উদাহরণ দেওয়া হয়েছে খুব সাধারণভাবে, যে কাঁঠাল যখন পাকে তখন তার সুগন্ধিটা যে আসবে, এটা একটা ঘটনা, আপনার থেকে সুগন্ধি চলে আসবে। এটা কেন আসবে, এই ব্যাখ্যাগুলোই করা হয়েছে। আবার যখন ওটা বেশি পাকে যাবে, সেটা কাঁঠালের ভিতরের কোষগুলো এগুলো বের হয়ে চলে আসবে, অর্থাৎ চাপ বেশি হবে, ফলে ওটা ওখানে থাকতে পারবে না, বেশি জায়গা তার দরকার লাগবে। এই যে ঘটনাগুলো, এগুলো একজন বৈজ্ঞানিক মূলত 1819 খ্রিস্টাব্দে 29 খ্রিস্টাব্দে তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর 1829 খ্রিস্টাব্দে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর উনি প্রমাণ করেছেন যে নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে গ্যাসগুলো যে এই ছুটোছুটি করে কণাগুলো যে দ্রুত বেগে একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ এই রংটা একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এই যে হারটা প্রতি সেকেন্ডে মিশ্রিত হওয়ার যে হারটা, এটাকে বলা হচ্ছে ব্যাপনের হার, রেট অফ ডিভিশন ও রেট অফ ইফিউশন। এটা উনি দেখেছেন, ঘনমাত্রার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। অর্থাৎ উনি বললেন
এই যে একক সময় যে কণাগুলো দৌড়াদৌড়ি করে গতিশীল হয়, এটা নির্ভর করবে ঘনত্বের উপরে। সেটা বর্গমূলের বিপরীত অনুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ গ্যাসটা যদি এ হয় এবং তার ঘনত্ব, এ গ্যাসের ঘনত্ব ডিএল হয়, তাহলে এটা বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা উনি আবিষ্কার করলেন। এটা হলো, এই সূত্রটাকে বলা হচ্ছে, যিনি বৈজ্ঞানিক উনি হলেন গ্রাহাম, থমাস গ্রাহাম, থমাস গ্রাহামের ব্যাপন সূত্র। তাহলে এখানে একটা কথা আসলো, ব্যাপন, ডিফিউশন। ডিফিউশন ওই যে কথাটা বললাম, যখন কাঁঠালের মধ্যে যে গন্ধ ছিল সেটা বাইরে বড় ছড়িয়ে যাচ্ছে, কণাগুলো ছুটাছুটি করতেছে। কেন করতেছে, কিভাবে কেন করবে, কারণটা কি, সেটা পরে ব্যাখ্যা করতেছি। সেটা হলো ডিফিউশন বা ব্যাপন। তাহলে ব্যাপন হলো স্বতঃস্ফূর্তভাবে কণাগুলো যখন চারিদিকে পরিব্যাপ্ত হয় কন্টিনিউয়াসলি, নিজে নিজে, এটাকে বলা হচ্ছে ব্যাপন। আর যখন কোনো সূক্ষ্ম ছিদ্র দিয়ে নিম্ন চাপের থেকে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে গ্যাসগুলো মিশ্রিত হবে বা তরল মিশ্রিত হবে, সেটাকে বলা হয় নিঃসরণ বা ইফিউশন। যেমন কোষগুলো বেরিয়ে আসবে, এটা হচ্ছে নিঃসরণ। এটার ঘটনা কারণটা হইল, গ্যাস বা তরল বলি না কেন আমরা, গ্যাসের মধ্যে এই কণাগুলো যে কাছাকাছি থাকবে, এই যে আন্তঃআণবিক আকর্ষণ বল, এটার তুলনায় তার ফাঁকা, আন্তঃআণবিক ফাঁকা জায়গাটা বেশি। তো যখন কোনো এই ফাঁকা জায়গাগুলোতে আরো একটা গ্যাসের কণাগুলো এই ফাঁকা জায়গাগুলোতে ঢুকে যায়, ঢুকে তা সমসত্ব মিশ্রণের উৎপন্ন করে, ফলে এই ব্যাপন ঘটনাটার উৎপত্তি ঘটে। ঘটনাটা এইরকম যে যখন কোনো গ্যাস তার কণাগুলোর মধ্যে যে আকর্ষণ শক্তি, এর তুলনায় তার ফাঁকা, আন্তঃআণবিক ফাঁকা স্থানটা বেশি, ফলে অন্য কণাগুলো সেই ফাঁকা স্থানগুলোকে এখানে পূরণ করে সেটাকে সমসত্ব মিশ্রণে তৈরি করে। তরলের বেলায় আন্তঃআণবিক আকর্ষণ এবং আন্তঃআণবিক ফাঁকা স্থান সমান, আর গ্যাসের বেলায় আন্তঃআণবিক ফাঁকা স্থান বেশি। এই জন্য এরা যে কোনো জায়গায় আমরা সুগন্ধি রাখলে ওর বিভিন্ন কণাগুলোর মধ্যে যে ফাঁকা জায়গাগুলো, আর কণাগুলো সেই ফাঁকা জায়গাগুলো পূরণ করে সেটা সমসত্ব মিশ্রণ উৎপন্ন করে। এটা তরলের বেলায় যেরকম সত্য, গ্যাসের বেলাও তেমনি সত্য। এটার উপর নির্ভর করে গ্রাহাম তার সূত্রকে আবিষ্কার করছেন। সেই সূত্রটা নাম হল গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন বা নিঃসরণ সূত্র। তবে সাধারণত বলা হয় ব্যাপন, গ্রাহামের ব্যাপন সূত্র। এখন আমরা যদি এ গ্যাসের ব্যাপনের হার যদি আরে হয়, একটা যদি দুটা গ্যাস নিই, এই এ গ্যাসটার ব্যাপনের হার এ, তাহলে দ্যাট ইজ সমানুপাতিক 1/d a বা R1/d1 একটা গ্যাসের জন্য। এবং এটাকে উঠাই দিলে R1 is equal to k √1/d1, সমীকরণ নাম্বার 1। এখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক। এখন R2 আরেকটি গ্যাসের জন্য 1/d2 √, that is R2 is equal to k √1/d2, সমীকরণ নাম্বার 2। এখন 1 নম্বর সমীকরণকে যদি আমরা 2 নম্বর সমীকরণটা ভাগ দিই, তাহলে জিনিসটা দাঁড়াবে R1/R2 is equal to d2/d1 দিস। এখন d is equal to m/v, তাহলে d1 এর জন্য m1v1 এবং d2 এর জন্য m2v2। অতএব d1 এবং d এর মানগুলো বসালে আমরা এটা পাবো m2/m1, দ্যাট ইজ এর বর্গমূলের ব্যস্তানুপাতিক বিপরীত। আবার যদি আমরা R ইকুয়াল টু ভি সমান গ্যাস ভি দ্বারা সময়টা ভাগ দিই, 1 সেকেন্ডে যে পরিমাণ গ্যাস ছোটাছুটি করে পরিব্যাপ্ত হয়, তাহলে R1 V1 P1, দ্যাট ইজ এক্ষেত্রে V1 ইকুয়াল টু V2, এক্ষেত্রে R2 এই যে ইকুয়াল টু V2/T2, T হলো এখানে সময়। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে T2/T1,
অতএব আমরা R1/R2 ইজ ইকুয়াল টু √D2/D1 ইজ ইকুয়াল টু √M2/M1 ইজ ইকুয়াল টু T2/T1, যেখানে T হলো সময়। এইগুলো সূত্র থেকে আমরা যে কোনো এইটার থেকে যদি আমরা চারটা জিনিসের মধ্যে তিনটা জানি, অজানা জিনিসটা মান বের করতে পারবো। এই সূত্রের সাহায্যে অজানা ঘনত্ব বের করতে পারবো, অজানা আণবিক ভর বের করতে পারবো, অজানা অপর গ্যাসটি কি হারে কত সময় সেটা ব্যাপিত হচ্ছে, যেমন R1/R2 ইজ ইকুয়াল টু T2/T1। অর্থাৎ একটি গ্যাসের আমরা এই ব্যাপন জানলাম, এটার রেটটা জানলাম, এটা জানলাম, তার দ্বিতীয় গ্যাসটা কি সময়ে সময়টা কত দৌড়াদৌড়ি করতে পারবে সেটা আমরা বের করতে পারবো। এই ব্যাপন গ্রামের ব্যাপন সূত্র গুরুত্ব হলে আমরা যে কোনো পাত্রে কোনো গ্যাস রাখি না কেন, ওর মধ্যে আন্তঃআণবিক স্থান থাকা থাকাতে ওই পাত্র থেকে গ্যাসগুলো আপনা থেকে বের হয়ে যাবে। একটা বেলুনের মধ্যে যদি আমরা গ্যাস ভর্তি করে রাখি, কিছুক্ষণ পরে দেখা যাবে বেলুনটা চুপসে গেছে। অর্থাৎ প্রত্যেক পদার্থের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং তার মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ যে ফাঁকা স্থানগুলো আছে, এগুলো দেখবে গ্যাস দ্রুত বেগে বের হয়ে আসে। এটা হলো গ্রাহামের ব্যাপন সূত্র। তাহলে গ্রাহামের ব্যাপন সূত্রটি দাঁড়ালো স্থির তাপমাত্রায় ও চাপে কোন তরল বা গ্যাসের ব্যাপন বা নিঃসরণের হার ওই গ্যাসের বা উপাদানের ঘনত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন যদি আমরা এইরকম একটা নল নিই, এই নলটাতে ফাঁকা একটা নল নেওয়া হলো, দুই মুখ খোলা বিশিষ্ট। এখানে পরীক্ষা করে দেখা, এটার যদি দূরত্ব, এটা লম্বা যদি 1 মিটার হয়, তাহলে এই এখানে তুলা দিয়ে ভিজিয়ে যদি আমরা অ্যামোনিয়া দ্রবণ বা অ্যামোনিয়া গ্যাস নিই, আর এটাতে যদি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বা তরল নিয়ে তুলা দিয়ে ভিজিয়ে যদি এটা আমরা টাইট করে দিই, তাহলে এই কণাগুলো দৌড়াদৌড়ি শুরু করবে। তাহলে এই অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড একসঙ্গে বিক্রিয়া করে এই অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন ধোঁয়া উৎপন্ন করবে। তাহলে ঘন ধোঁয়াটা কোন জায়গায় হবে? পরীক্ষা করে দেখা গেছে এর আণবিক ভর হলো 14 + 3 হলো 17, আর এর আণবিক হলো 35.5 যোগ 1 36.5। সুতরাং এর আণবিক ভর বেশি, এর আণবিক ভর কম। যে বস্তুটার আণবিক ভর কম সেটা তারা বেশি, তার গতিশীলতা অণুগুলোর বেশি হবে। সুতরাং এই আমরা এটা মাঝামাঝি না হয়ে এর যদি গতিশীলতা বেশি, তাহলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড কম দৌড়াতে পারবে। এই জায়গাটাতে সম্ভাব্য অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন ধোঁয়া পরিলক্ষিত হবে। যেমন যদি আমরা একটা মিশ্রণ কার্বন ডাইঅক্সাইড নিই, এর ভর হলো 44, এর সঙ্গে যদি ক্লোরিন আমরা ব্যাপন করি, এর ভর হলো 71, তাহলে অবশ্যই এর ব্যাপন হার বেশি হবে। আবার যদি আমরা মিথেন নিই, মিথেনের সঙ্গে যদি হাইড্রোজেন নিই, হাইড্রোজেনের আণবিক ভর 2, এর আণবিক ভর 16, তাহলে অবশ্যই আণবিক ভর কম, হাইড্রোজেনের ব্যাপনের হার বা দৌড়াদৌড়ি বেশি দৌড়াইতে পারবে। কথাটা এরকম যে একটা স্বাস্থ্যবান লোক আর একটা পাতলা লোকের মধ্যে যদি পার্থক্য দৌড়াদৌড়ি কম্পিটিশন হয়, তা স্বভাবতই পাতলা লোকটি তার দৌড়ার ক্ষমতাটা বেশি হবে বা সে আগে ভাগে ছুটে চলে যেতে পারবে, আর যেটা মোটা লোক সেটা দেরিতে যাবে। তাই বলা হচ্ছে যার আণবিক ভর কম তার গতিশীলতা বেশি, যার আণবিক ভর বেশি তার গতিশীলতা অনুগুলো কম। অর্থাৎ একটা এই যেমন এখানে 17 মধ্যে এখানে কণা আছে 6.023 × 10⁻23 এতগুলো কণা, ঠিক তেমনি এর মধ্যে এই 36.5 মধ্যে কণা আছে 6.023 × 10⁻23 এতগুলো কণা নিয়ে এখানে 36.5 গ্রামের হাইড্রোজেন ক্লোরাইড গঠিত। এতগুলো কণা আছে, এখানেও এতগুলো কণা আছে, তাহলে এই কণাগুলোর গতিশীলতা খুবই বেশি হবে, এই কণাগুলোর গতিশীলতা কম। এই হলো গ্রাহামের ব্যাপনের সূত্র। গ্রাহাম মূলত
স্থির তাপমাত্রাও চাপে কোনো গ্যাসের বা তরলের ব্যাপন বা নিঃসরণের সূত্রকে আবিষ্কার করেছেন। তিনি মূলত তার সূত্রটাকে বলা হয় গ্রাহামের ব্যাপন সূত্র। এটা নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে কোনো গ্যাস তার ব্যাপনের হারটা, অর্থাৎ প্রতি সেকেন্ডে যতটুকু সে দূরত্ব অতিক্রম করতে পারবে, এটা তার ওই গ্যাসটা বা তরলের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবং এই সূত্রের সাহায্যে কোনো অজানা গ্যাসের আণবিক ভর, ঘনত্ব বা তার নিঃসরণ বা ব্যাপনের সময় ইত্যাদি আমরা নির্ধারণ করতে পারবো, যদি এই চারটা জিনিসের মধ্যে তিনটা জিনিস আমাদের জানা থাকে, তাহলে আমাদের চতুর্থ জিনিসটা বের করা আমাদের পক্ষে সম্ভব হবে। এই হলো। আর নিঃসরণ ব্যাপন কথাটা হলো, নিঃসরণ ব্যাপন মূল পার্থক্য যেটা হলো, নিঃসরণ হলো চাপের প্রয়োজন লাগবে, সূক্ষ্ম ছিদ্র দিয়ে বেশি চাপ থেকে কম চাপের দিকে ধাবিত হবে। আর ব্যাপন হইল যে স্বতঃস্ফূর্তভাবে সম্পূর্ণ জায়গার মধ্যে গ্যাসের অণুগুলো সমসত্ব মিশ্রণ উৎপন্ন করবে। এবং এটার কারণ হইল গ্যাসের ফাঁকা জায়গাগুলোতে বাকি অন্যান্য কণাগুলো ওই ফাঁকা জায়গাগুলোতে স্থান অধিকার করে এটা সমসত্ব মিশ্রণে উৎপন্ন হয়ে যাবে, যেহেতু গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণের চেয়ে তার ফাঁকা জায়গাগুলো বেশি। এই হলো গ্রাহামের ব্যাপন সূত্র সম্পর্কে এবং সম্পর্কে তার সূত্র এবং তার ব্যাখ্যা, এবং যে গ্যাসগুলো আণবিক ভর বেশি তার ব্যাপনের হার বেশি, যেগুলো আণবিক ভর কম তাদের গতিশীলতা কম। তোমাদের সকলকে ধন্যবাদ।